শ্রেণীর ছাত্রছাত্রীরা মন দিয়ে শোনো। আজকে তোমাদের আলোচনার বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে। বাংলা সাহিত্যের ইতিহাসে যে তিন বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা পাই তাদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং সর্বকনিষ্ঠ মানিক বন্দ্যোপাধ্যায়। তিনজন, একজনের জন্ম যাকে আমরা বলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 খ্রিস্টাব্দে এবং মানিক বন্দ্যোপাধ্যায় 1908 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেও সাহিত্য রচনা একসঙ্গেই এগিয়ে গিয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায় যে 1943 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর মহামন্বন্তর হয়েছিল, যে 1350 বঙ্গাব্দের গোটা বাংলা জুড়ে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই দুর্ভিক্ষের সময় তিনি লক্ষ্য করেছেন গোটা বাংলা জুড়ে একটা খাদ্যের সংকট, ভয়ঙ্কর হাহাকার খাদ্যের জন্য। সেই কাহিনীটাকে অবলম্বন করে, সেই সময়কার দৃশ্যকে অবলম্বন করে এই কে বাঁচায় কে বাঁচে গল্পটা রচনা করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় 1943 খ্রিস্টাব্দে, 1350 বঙ্গাব্দে। এটি প্রথম যখন প্রকাশিত হয় তখন ভৈরব পত্রিকার শারদ সংখ্যায়, দুর্গাপুজোর সময় শারদ সংখ্যায় এই গল্পটা প্রকাশিত হয়েছিল, ছোট গল্প আকারে প্রকাশিত হয়েছিল। ছোট গল্প কি আমরা সবাই জানি, যে গল্প বলে কম ভাবায় বেশি, যে গল্প হঠাৎ করে শুরু হয় হঠাৎ করে শেষ হয়, যে গল্পের গতি হচ্ছে একমুখী, যে গল্পের চরিত্র সংখ্যা খুব কম, যে গল্প এক আসনে পড়ে শেষ করা যায়, সেই গল্পকেই বলা হয় ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্যগ্রন্থে বর্ষযাপন কবিতায় সেই সংজ্ঞাটা দিচ্ছিলেন, ছোট গল্পের সংজ্ঞাটা। সেই ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতে ভাসি, তারই মাঝে দু একটা অশ্রু জল, নাহি ঘটনার ঘন ঘটা, নাহি বর্ণনার ছটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। সেই গল্পকেই বলা হয় ছোট গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটিও একটি ছোট গল্প। এই গল্পটি ভৈরব পত্রিকায় শারদ সংখ্যায় প্রকাশিত হলেও পরবর্তীকালে মহামন্বন্তর গ্রন্থের স্থান লাভ করেছে। পরিমল গোস্বামীর সম্পাদনায় যে মহামন্বন্তর গ্রন্থ প্রকাশ হয় 1944 খ্রিস্টাব্দে, সেই মহামন্বন্তর গ্রন্থের একটি বিখ্যাত গল্প কে বাঁচায় কে বাঁচে। একটু গল্পটা ভালো করে দেখো, আমি পড়াচ্ছি, প্রতিটা লাইন বাই লাইন মানেগুলো বলে দেবো, ভালো করে বোঝার চেষ্টা করো। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। গল্পটা হঠাৎ করে শুরু হলো, কোন দিন উল্লেখ নেই। অর্থাৎ এখানে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন যে গল্পের নায়ক মৃত্যুঞ্জয় কোনো একদিন মহামন্বন্তরের সময়, দুর্ভিক্ষের সময় আপিস যাচ্ছে, যাবার পথে পথের মধ্যে মৃত্যু দেখলো। কীরকম মৃত্যু? অনাহারে মৃত্যু। ছোটো গল্প এই ধরনেরই গল্প, যে গল্প পড়তে পড়তে আমাদের মনে হবে আরেকটু পড়ি আরেকটু পড়ি, কী একটা রয়েছে, কিছু একটা বিষয় রয়েছে, কিছু একটা বিষয় বলতে চাচ্ছে, ওর গভীরতা কিছু একটা রয়েছে, ওই দিকে যাবার জন্য আমাদের মন উদ্গ্রীব হয়ে ওঠে। সেই দিকে যাওয়ার জন্যই আমাদের মন যেমন আকৃষ্ট হয়, গল্পের দিকে আমাদের আকর্ষণ বৃদ্ধি পায়। মানিক বন্দ্যোপাধ্যায় সেরকম শিল্পী, যিনি ওই মহামন্বন্তর গ্রন্থের কে বাঁচায় কে বাঁচে গল্পতে উল্লেখ করলেন যে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। কি মৃত্যু? অনাহারে মৃত্যু। এতদিন শুধু মৃত্যুঞ্জয় শুনে এসেছে আর পড়ে এসেছে যে ফুটপাতে মৃত্যুর কথা, ফুটপাতে মানুষ মারা যায়, সে শুনে এসেছে পড়ে এসেছে। আজকে প্রথম, আজকে প্রথম আপিস যাবার পথে আজকে প্রথম দেখল যে লোক অনাহারে মারা যাচ্ছে। আজ প্রথম দেখল। কে? না, মৃত্যুঞ্জয়, গল্পের নায়ক মৃত্যুঞ্জয়। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, তার কারণ তার চাকর আর ছোট ভাই বাজারও করে দেয়, কেনাকাটাও করে দেয়। শুধু তাই নয়, আরও কারণ আছে।
মৃত্যুঞ্জয় যখন অফিস যায়, বাড়ি থেকে বেরিয়েই দুপা হেঁটেই সোজা ট্রামে ওঠে, একদম ট্রাম থেকে নামে কোথায়? অফিসের দরজায়। তাহলে হাঁটার প্রয়োজন হবে কেন? তাই তো হাঁটার প্রয়োজন হয় না। কয়েক মিনিটেই মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে ওঠে। কেন অসুস্থ হয়ে গেল? ওই ফুটপাতে মৃত্যুটা দেখে। হঠাৎ করে দেখেছে তো, কোনোদিন দেখেনি, ফলস্বরূপ তার শরীর অসুস্থ হয়ে গেল। সেই কারণেই যে কোনো মানুষেরই মনে আঘাত পেলে শরীরে তার প্রতিক্রিয়া হয়, মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রেও তাই ঘটল। মনে আঘাত পেলে শরীরে প্রতিক্রিয়া হয়, মৃত্যুঞ্জয়ের তাই হলো। এমনকি মানসিক বেদনাবোধের সাথে সাথে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। মৃত্যুঞ্জয়ের যে আঘাতটা পেয়েছে তার জন্য যেমন মনে কষ্ট হচ্ছে, তেমনি শরীরেও তার প্রচণ্ড কষ্টবোধ হচ্ছে। অফিসে পৌঁছে নিজের ছোট্ট কোয়ার্টারটা ঢুকে গেল, নিজের ছোট্ট কেবিনে গেল। সেই ছোট্ট কেবিনে বসে ছোট্ট কুটুরি ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, ওই চেয়ারে বসার পর সে তখন রীতিমতো কাবু হয়ে গেছে। প্রাইভেসি কোশ্চেন দেয়, সে রীতিমতো কাবু হয়ে পড়ল। কে রীতিমতো কাবু হয়ে পড়ল? মৃত্যুঞ্জয়। কেন কাবু হয়ে গেল? ওই ফুটপাতে মৃত্যু দর্শনের পর তার যে শারীরিক বেদনাবোধের সঙ্গে সঙ্গে মানসিক কষ্ট হচ্ছে, সেইটা দেখেই সে কাবু হয়ে গেছে, সে কাবু হয়ে গেল। তাই একটু বসেই উঠে গেল কলঘরে। এখানে কলঘর মিন্স আমরা যাকে বলি বেসিল, অর্থাৎ বাথরুম। তারপরে সেখানে চলে গেল, সেই বেসিলে যে ট্যাপ কল, সেই ট্যাপ কল থেকে জল পড়ছে, সেই জলে চোখ মুখে ধুলো। শুধু তাই নয়, এমন বাড়ি থেকে যা কিছু খেয়ে এসেছে, বাড়ি থেকে যা কিছু খেয়ে এসেছে, কী কী খেয়ে এসেছে দেখো লেখা আছে, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই, ভাত, এইগুলো সব বমি করে উগড়ে দিল। এখানে মনে রাখতে হবে, ছোটো গল্প, বলে কম ভাবায় বেশি। কি চালের ভাত কিন্তু লেখা নেই, কি ভাজা কিন্তু লেখা নেই, কি ডাল, মুসুর ডাল না মুগের ডাল লেখা নেই, কি তরকারি সেটাও লেখা নেই, কি মাছ তাও লেখা নেই, কি দই, টক দই না মিঠা দই সেটাও লেখা নেই। ছোটো গল্প, বলে কম ভাবায় বেশি। যা খেয়ে এসেছে সব বমি করে উগড়ে দিল। মৃত্যুঞ্জয় সব বমি করে উগড়ে দিল। এইটা দেখতে পেল কে? পাশের কুঠুরি থেকে তার সহকর্মী, তার বন্ধু নিখিল। নিখিল খবর নিতে এলো। যখন খবর নিতে এলো তখন সেই সময় মাত্র মৃত্যুঞ্জয় কলঘর থেকে এসে তার কাঁচের গ্লাসে জলপান করছে, জলপান করছে এবং গ্লাসটা নাবিয়ে রাখলো মৃত্যুঞ্জয়। নাবিয়ে রেখে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। মৃত্যুঞ্জয় দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এই দৃশ্য দেখার পর যখন দেওয়ালের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, তখন সেইখানে মৃত্যুঞ্জয় এসে অফিসে এসে মৃত্যুঞ্জয় কী করলো না, যখন ওইভাবে দেখছে তখন তখন নিখিল তাকে নানা রকমের প্রশ্ন জিজ্ঞাসা করবে। এবার নিখিলটা কে আমাদের জানতে হবে। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নেরও সমাধান করে দিয়েছেন। লেখা আছে, অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, অর্থাৎ একই পদে চাকরি করে। কে? নিখিল আর মৃত্যুঞ্জয় একই পদে চাকরি করে। মাইনে দুজনের সমান। নিখিলেরও যা মাইনে, মৃত্যুঞ্জয়েরও ঠিক একই মাইনে। শুধু একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। একটা এক্সট্রা কাজ করে দেয়, তার জন্য 50 টাকা মৃত্যুঞ্জয় বেশি পায়। এখানে প্রশ্ন আসে, মৃত্যুঞ্জয় এবং নিখিলের মাইনে কত? সমান? মৃত্যুঞ্জয়ের 50 টাকা বেশি, নিখিলের 50 টাকা বেশি, নিখিলের 50 টাকা কম। মাইনে কিন্তু দুজনেরই সমান, দুজনের ইকুয়াল, সমান। শুধু একটা এক্সট্রা কাজ করে বলে, ওভারটাইম কাজ করে বলে, তার জন্য মৃত্যুঞ্জয় 50 টাকাটা বেশি পায়। এবার নিখিল কেমন ধরনের লোক সেটাও এখানে মানিক বন্দ্যোপাধ্যায় পুরো পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন। নিখিল রোগা, নিখিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের থেকে 2 বছর আগে বিয়ে করেছে। বিয়ে করে 8 বছর হয়ে গেল, তাতে মাত্র 2টো সন্তানের পিতা হয়েছে। এই কারণেই ব্যঙ্গ করে বলা হচ্ছে নিখিল আলসে প্রকৃতির লোক। এমনকি এও বলা হচ্ছে সংসারে নাকি নিখিলের মন নেই। অবসর জীবনটা নিখিল কি করে? বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে কাটিয়ে দিতে চায়। অর্থাৎ নিখিলের যে চিন্তা ভাবনা একটু
অন্য 5 জনের থেকে ভিন্ন ধর্মী। সে জানে একটা সন্তান মানুষ করতে গেলে কত খরচ হয়, সে জানে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে কীভাবে বেগ পেতে হয়, কীভাবে পরিশ্রম করতে হয়। সেই জন্যই নিখিল 2টোর বেশি সন্তান নেয়নি। 8 বছরে মাত্র 2টো সন্তানের পিতা হয়েছে। আর নিখিল ঠিক করে নিয়েছে সে তার রিটায়ার্ড লাইফে কী করবে, অবসর জীবনটা সে কী করবে, বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে কাটিয়ে দেবে, সেটা নিখিল ঠিক করে নিয়েছে। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে নিখিল ভালোবাসে, পছন্দও করে। মৃত্যুঞ্জয়কে সবাই পছন্দ করে, তার কারণ আছে। মৃত্যুঞ্জয় এমন ধরনের ব্যক্তিত্ব তার মধ্যে রয়েছে, তাই মৃত্যুঞ্জয়কে সবাই ভালোবাসে। আর হয়তো মৃদু অবকাশ সঙ্গে নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। কেন ভালোবাসে, তার কিছু কারণ আছে। সবাই ভালোবাসে এক রকমের জন্য, আর নিখিল ভালোবাসে সেইগুলোর সঙ্গে সঙ্গে আর একটা রকম আছে, আর একটা তার গুণ আছে, মৃত্যুঞ্জয়ের গুণ আছে। মৃত্যুঞ্জয় নিরীহ, মৃত্যুঞ্জয় শান্ত, মৃত্যুঞ্জয় সৎ, মৃত্যুঞ্জয় দরদি, মৃত্যুঞ্জয় ভালো মানুষ। এইগুলো তো অবশ্যই, এগুলো ছাড়াও মৃত্যুঞ্জয়ের আরও একটা গুণ আছে যেটা সবার মধ্যে নেই। কীরকম না, মৃত্যুঞ্জয় হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনার তাপস বলে। অর্থাৎ যে যাই বলুক, সে কোনো কিছু গায়ে মেখে নেয় না, সব কিছু হাসির মধ্য দিয়ে উড়িয়ে দেয়। সকলের খোঁজ খবর নেয়, সকলের ভালো মন্দ জিজ্ঞাসা করে, সকলের বাড়ির খোঁজ খবর নেয়, বিপদে আপদে সকলের বাড়ির পাশে গিয়ে দাঁড়ায়, সকলের কাছে গিয়ে দাঁড়ায়, সকলের সুখ দুঃখের সাথী হচ্ছে মৃত্যুঞ্জয়। সেই জন্য মৃত্যুঞ্জয়কে সবাই ভালোবাসে, এমনকি নিখিলও সেই কারণেই মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। 2-1টা খোঁচা দিলেই মৃত্যুঞ্জয় সমস্ত কথা গড় গড় করে বলে ফেলতে পারে। কিন্তু মৃত্যুঞ্জয়ের ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে মৃত্যুঞ্জয়ের মধ্যে। যেমন অব্যয়কে শব্দরূপ দিলে তার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ হচ্ছে মৃত্যুঞ্জয়। নিখিল তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। সে ভাবে, নিখিল ভাবে, মৃদু ঈর্ষার সঙ্গে ভাবে, হিংসা করে ভাবে, যদি আমি নিখিল না হয়ে যদি আমি মৃত্যুঞ্জয় হতাম কত ভালোই না হতো। যদি আমি নিখিল না হয়ে যদি মৃত্যুঞ্জয় হতাম তাহলে কত ভালোই হতো। আমাকেও তাহলে সকলে ভালোবাসতো, আমাকেও তাহলে সকলে শ্রদ্ধা করত, সম্মান করত। এটা কে বলছে না, নিখিল। মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারলো যে বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হচ্ছে। মৃত্যুঞ্জয় বড় একটা সমস্যার মধ্যে রয়েছে, তার মধ্যে একটা বিশাল সমস্যার মধ্যে মৃত্যুঞ্জয় পড়েছে। যেমন সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে। যেমন তৈলাক্ত পদার্থতে বা জলীয় পদার্থতে একটা মৌমাছি পড়ে গেলে সে উঠতে পারে না মাথা করে, মৃত্যুঞ্জয় এরকম সমস্যার মধ্যে পড়েছে। সেই রকম সমস্যার মধ্যে পড়ে মৃত্যুঞ্জয় একই রকমভাবে আচরণ করছে। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে ভালো হতো, যেমন ভাবছিল ঠিক সেই রকম সে মাথা কুড়ছে আর বলছে যে অর্থহীন, অকারণ, অনুচিত কাঠিন্যের মধ্যে মৃত্যুঞ্জয় রয়েছে। তখন নিখিল আস্তে আস্তে এসে সন্তর্পণে মৃত্যুঞ্জয়কে জিজ্ঞেস করছে, কি হলো হে তোমার, তুমি এমন করছো কেন, তোমার কি হলো, তুমি অ্যান্সারটা দাও, তুমি কেন এমন করছো, একটু বলো, তোমার মানসিক চাপটা আছে বুঝতে পারছি, তুমি হালকা হও। আমরা যেমন প্রত্যেকেই কষ্ট পেলে একটু কেঁদে হালকা হয়ে যায়, মনের কথা বন্ধুদেরকে বলে হালকা হয়ে যায়, কষ্টের মানসিক চাপটা অপরের সঙ্গে শেয়ার করে হালকা হই, তেমনি নিখিল মৃত্যুঞ্জয়কে বলছে তোমার কি হলো হে, তুমি কেন এমন করছো, তুমি বলো। মৃত্যুঞ্জয় তখন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে, বলতে শুরু করেছে, মরে গেল, যা যা, লোকটা না খেয়ে মরে গেল, আনমনে বলছে, অর্ধবাসনে বলছে এবং চিৎকার করে উঠছে, আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়, লোকটা না খেয়ে মরে গেল, লোকটা মরে গেল, লোকটা না খেয়ে মরে গেল। আরও কয়েকটা প্রশ্ন করতেই নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে, যেন একটা ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজ মধ্যে ব্যাপারটা মৃত্যুঞ্জয় কোনো মতে মেনে নিতে পারছে না। সেটা তো আশ্চর্য নয়, আশ্চর্য নয়। তার সঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে মৃত্যুঞ্জয়।
তার এই ছোট্ট যে ধারণা শক্তি থলিটা আছে মাথার মধ্যে আমরা যেগুলো ধরে রাখি, সেই ধারণা শক্তি থলিটা যে মৃত্যুঞ্জয়ের মধ্যে আছে, তার মধ্যে সে সমস্ত কিছু প্রবেশ করাবার চেষ্টা করছে। নিখিল বুঝতে পারলো। মৃত্যুঞ্জয় এখনও বুঝতে পারেনি যে ওই ফুটপাতে বিভৎস মৃত্যু রূপটা কেমন, সেই খুঁজা যায় বা কেমন, মৃত্যু রূপটা কেমন, মৃত্যুঞ্জয় এখনও বুঝতে পারছে না। সে বুঝতে পারছে না খেয়ে মরাটা কি, না খেয়ে মরাটা কেমন। আহারে কত কষ্ট হয় না খেয়ে মরতে, কী রকম কষ্ট হয়। এমনকি মৃত্যুঞ্জয় এটাও ভাবছে ক্ষুধার যন্ত্রণা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি ভয়ঙ্করটা, কোনটা বেশি ভয়ঙ্কর, ক্ষুধার যন্ত্রণা বেশি ভয়ঙ্কর নাকি মৃত্যুর যন্ত্রণা বেশি ভয়ঙ্কর, এইসব ভাবছে মৃত্যুঞ্জয়। অথচ নিখিল যখন প্রশ্ন করছে, সে জবাব যখন দিচ্ছে অন্য কথা বলছে, পুরো প্রসঙ্গ থেকে বেরিয়ে চলে আসছে। তখন মৃত্যুঞ্জয় বলছে যে আমি বেঁচে থাকতে লোকটা না খেয়ে মরে গেল, আমি বেঁচে থাকতে লোকটা না খেয়ে মরে গেল। এই অপরাধে প্রায়শ্চিত্ত কি? প্রায় বছরই প্রশ্ন দেয়, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? অপরাধটা কি? মৃত্যুঞ্জয় সারাদিন অফিসে কাজ করে, ভালো টাকা মাইনে পায়, এমনকি যে টাইমটা তার বাঁচে সেই টাইমটা কি করবে সে ভেবে পায় না। মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুঞ্জয়ের মধ্য দিয়ে উল্লেখ করছেন, জেনে শুনে এতকাল 4 বেলা পেট পুড়ে খেয়ে এসেছি, এদিকে যেখানে খাদ্য বিলি হচ্ছে, যেখানে রিলিফ দিচ্ছে, যেখানে অসহায় মানুষদের ত্রাণ দিচ্ছে, সেই রিলিফ ফান্ড, রিলিফ কক্ষ কেন্দ্র, সেইখানে লোকের অভাব হচ্ছে, লোকজন নেই, মানুষকে খাদ্য দিতে পারছে না, লোকের অভাবে রিলিফ ওয়ার্ক যথেষ্ট হচ্ছে না। অথচ আমি মৃত্যুঞ্জয় কি করে টাইম পাস করব ভেবেই পাচ্ছি না, কি করে সময় কাটাবে ভেবে পাচ্ছি না। মৃত্যুঞ্জয় সেই কারণে বলছে ধিক, শতধিক আমাকে। মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার জানাচ্ছে, মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার জানাচ্ছে। মৃত্যুঞ্জয় বলছে যে আমি বেঁচে থাকতে লোকটা না খেয়ে মরে গেল, আমি যে অপরাধটা করেছি এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? প্রায় বছরই কোশ্চেনটা দেয় যে ধিক, শতধিক আমাকে। কে কাকে কেন ধিক্কার জানাচ্ছে? মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার জানাচ্ছে কেন না, যথেষ্ট রিলিফ ওয়ার্কের লোক পাওয়া যাচ্ছে না। মৃত্যুঞ্জয় কী করে কাজ করে ভেবে পাচ্ছে না। সে খবর কাগজে পড়েছে, সে বইয়ে পড়েছে, সে লোকের মুখে শুনেছে যে ফুটপাতে মানুষ অনাহারে মরছে, তবু মৃত্যুঞ্জয় এতকাল পেট পুড়ে 4 বেলা খেয়েছে, কিছু খাদ্য মানুষকে বিলিয়ে দিতে পারতো, মৃত্যুঞ্জয় সেটা দেয়নি। সবাই বুঝতে পারছো তো আলোচনাটা? ঠিক আছে, বাহ, ভেরি গুড। আজকে এটুকুই, আবার পরবর্তী অংশটা পরের ভিডিও দিচ্ছি।